আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা পেডাগজির সিলেবাসে থাকা নেক্সট টপিকটি নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমরা 3টি টপিক নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা সেই ভিডিওগুলি দেখেননি, আমাদের এই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। যাই হোক, তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। আজকের টপিকটি হলো ভাষা শেখনে ব্যাকরণের ভূমিকা। আপনারা নিশ্চয়ই জানেন যে যেকোনো ভাষা যখন আমরা শিখতে যাই তখন ব্যাকরণের ভূমিকা কি থাকে, ব্যাকরণের কাজ কি থাকে, সেই সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। এই বিষয়ে আমি বলার কিছু নেই। তবে এই টপিক থেকে বারবার কোশ্চেন এসে যায়, যেগুলো আমরা সমাধান করতে একটু কষ্ট হয়। তো সেই বিষয়গুলো আমি পয়েন্ট আকারে আমি বলে দেব। এবং এই গ্রামারের ভিতরে আরো 2-3টি ছোট ছোট কনসেপ্ট রয়েছে, সেইগুলো থেকে বারবার প্রশ্ন এসেছে। সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো দেখুন, ব্যাকরণ মানে কি? ব্যাকরণ মানে আপনারা সবাই জানেন যে আহ, যেই জিনিসের মাধ্যমে একটি ভাষাকে আমরা সুসংগঠিত ভাবে, সুশৃঙ্খল ভাবে, শুদ্ধভাবে বলতে এবং লিখতে পারি, সেই জিনিসটাকে আমরা গ্রামার বলি। তো দেখুন, ব্যাকরণ হলো ভাষার গাঠনিক নিয়মাবলীর বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও বিধিবদ্ধকরণ। এটি একটি ভাষার শব্দ গঠন, বাক্য গঠন, ধ্বনি, অর্থ ব্যবহারের নিয়ম ব্যাখ্যা করে। অর্থাৎ ব্যাকরণ হলো ভাষার একটি নিয়ম কানুনের সুশৃঙ্খল বিজ্ঞানসম্মত বিবরণ, যা ভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে। ব্যাকরণ ভাষার গঠন, বাক্যের প্রকৃতি, শব্দের রূপ, বচন, লিঙ্গ, কারক, কাল, পক্ষ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। এগুলো সম্পর্কে আপনারা জানেনই অলরেডি। তারপরে দেখুন, বাংলা ব্যাকরণ শব্দটি এসেছে সংস্কৃত ব্যাকরণ থেকে, যার অর্থ হলো বিশ্লেষণ। তারপরে ভাষা শেখনে ব্যাকরণের প্রধান ভূমিকা। এখান থেকেই আমাদের মূল টপিকটি শুরু হচ্ছে। কারণ আজকের টপিকটি হলো যে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা কি, ব্যাকরণের কাজ কি। তো দেখুন, প্রথম ভূমিকা হলো ভাষার কাঠামো বোঝা। অর্থাৎ যে কোনো ভাষা যখন আমরা শিখতে যাই তখন সেই ভাষার যে কাঠামো রয়েছে, সেই ভাষার যে গঠন রয়েছে, স্ট্রাকচার রয়েছে, বাক্য গঠনের যে স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার সম্পর্কে আমরা জানি এই গ্রামারের মাধ্যমে। তো দেখো, যেমন রিমা ভালো গান গায়, এই বাক্যটি রিমা কর্তা এবং গান কর্ম এবং গায় ক্রিয়া। ব্যাকরণ না জানা থাকলে বাক্যটি আহ গায়, রিমা, গান ভালো এরকম বিশৃঙ্খলা হতে পারতো। ওই যে বললাম না, একটি ভাষার যে স্ট্রাকচার রয়েছে, গঠন রয়েছে, সেই গঠন সম্পর্কে আমরা জানি এই গ্রামারের মাধ্যমে। অর্থাৎ কোন শব্দ প্রথমে বসবে, তারপরে কোন শব্দ বসবে, তারপরে কোন শব্দ বসবে, তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইগুলা কিভাবে বসবে, সেই জিনিসগুলো আমরা জানি এই গ্রামারের মাধ্যমে। ঠিক আছে? তো গ্রামারের একটি প্রধান ভূমিকা হলো যে ভাষার কাঠামো বুঝতে আমাদেরকে সাহায্য করে। তারপরে সঠিক অর্থ প্রকাশ। আমরা যখন ওই কোনো একটি ভাষা বলি তখন অর্থ প্রকাশের জন্যই তো বলি। যদি আমি কোনো একটি সেন্টেন্স বলি এবং অপরজন যদি বুঝতে না পারে, তাহলে আমার সেই ভাষা বলার কোনো মানেই থাকে না। সুতরাং আমাদের এই যে গ্রামার, একটি ভাষা যে সহজভাবে এবং সঠিকভাবে অপরজন যাতে বুঝতে পারে, সেই জিনিসটা আমাদেরকে শিখিয়ে দেয় এই গ্রামার। এজন্যই বলা হয়েছে যে সঠিক অর্থ প্রকাশ। ব্যাকরণের নিয়ম জানা না থাকলে বাক্যের অর্থ বিকৃত হতে পারে। শব্দের সঠিক স্থান, ক্রিয়ার কাল, পদবিন্যাস ইত্যাদি অর্থের উপর গভীর প্রভাব ফেলে। তো আমরা জানি যে যদি গ্রামার না জানি তাহলে ভাষার মধ্যে অনেক কিছু ভুল হয়ে যায়। তো অপরজন বুঝতে অনেকটা অসুবিধা হয় এবং আমার মনের ভাব আমরা প্রকাশ করতে পারি না। যেমন একটি আমি সেন্টেন্স বলি, তো আপনারা ভালো করেই বুঝতে পারবেন। মনে করুন, এখানে ধূমপান করবেন না, করিলে জরিমানা হবে। এই সেন্টেন্সটি এখন পর্যন্ত সম্পূর্ণরূপে সঠিক রয়েছে, কিন্তু এই সেন্টেন্সে যদি আমরা গ্রামারের একটু নিয়ম যদি আমরা উলটপালট করে দেই, তাহলে পুরো সেন্টেন্সটির অর্থই চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন কিভাবে। এখানে ধূমপান করবেন না, এখানে যদি আমি কমা লাগিয়ে দিই তাহলে বাক্যটি সম্পূর্ণ সঠিক থাকবে। করিলে জরিমানা হবে, এতটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। কিন্তু যদি এই কমাটি তো আমি চেঞ্জ করে দেই, যেমন এখানে আমি কমা লাগিয়ে দিলাম, এখন কি হবে? বাক্যের সম্পূর্ণ অর্থটি চেঞ্জ হয়ে যাবে। এখানে ধূমপান করবেন, না করিলে জরিমানা হবে। তো দেখুন বাক্যটির অর্থ কিভাবে পরিবর্তন হয়ে গেল, শুধু একটি ক্ষমার কারণে। তো এই জন্যই বলা হয়েছে যে সঠিক অর্থ প্রকাশ করার ক্ষেত্রে গ্রামার আমাদেরকে হেল্প করে থাকে, সাহায্য করে থাকে। ঠিক আছে? তারপরে যোগাযোগের স্পষ্টতা ও কার্যকারিতা। আমরা জানি যে যোগাযোগ করার ক্ষেত্রে যে ভাষার যে কাঠামো রয়েছে, যে স্ট্রাকচার রয়েছে, ভাষার যে গঠন রয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা যদি জানি তাহলে অপরজন ভালো করে বুঝতে পারবে এবং ভাষার কার্যকারিতা হবে। এবং যদি এই নিয়মগুলো আমরা না জানি তাহলে আমাদের কথাগুলো অপরজন বুঝতেই পারবে না। এবং এই কার্যকারিতা এবং এই যে ফলপ্রসূভাবে আমরা আদান প্রদান করতে পারি, সেই কাজ করার ক্ষেত্রে আমাদের সাহায্য করে থাকে এই গ্রামার। এর জন্য বলা হয় যে যোগাযোগের স্পষ্টতা ও কার্যকারিতা। ঠিক আছে? তারপরে ভাষার দক্ষতা বৃদ্ধি, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং।
আমরা জানি যে একটি ভাষার 4টি স্কিল রয়েছে। সেই স্কিলগুলার যদি দক্ষতা আমরা বাড়াতে চাই, অর্থাৎ সেই দক্ষতাগুলাকে আরো অগ্রগতির দিকে যদি আমরা নিয়ে যেতে চাই, অর্থাৎ একটি ভাষা আমরা সাবলীলভাবে বলার চেষ্টা করি এবং লিখতে যদি চেষ্টা করি, তাহলে আমাদের গ্রামারের প্রয়োজন হবেই। তো এই যে যে স্কিল রয়েছে 4টি স্কিল ভাষার, এই স্কিলগুলা সবল করতে হলে, এই স্কিলগুলা শক্ত করতে হলে আমাদের গ্রামারের নিয়মগুলা জানতে হবে। অর্থাৎ এইগুলা শক্ত করার ক্ষেত্রে গ্রামারের একটি প্রধান ভূমিকা রয়েছে। ঠিক আছে? তারপরে নতুন ভাষা শিখতে সহায়তা। আমরা যদি কোনো একটি নতুন ভাষা শিখতে যাই, তাহলে সেখানেও কিন্তু গ্রামারের ভূমিকা রয়েছে। কিভাবে রয়েছে? নতুন আরেকটি ভাষা শিখতে যাব, তো গ্রামারের ভূমিকা কিভাবে থাকবে? তো এটা এইভাবে, যেমন মনে করো আমাদের মাতৃভাষা রয়েছে বাংলা। যদি আমি বাংলার গ্রামারের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে আমি জানি, গ্রামারের বিভিন্ন স্ট্রাকচার সম্পর্কে আমি যদি জানি, তাহলে সেই নিয়মগুলা ব্যবহার করে আমি দ্বিতীয় ভাষার ক্ষেত্রে এপ্লাই করতে পারবো। যেমন মনে করো বাংলায় এমন কিছু নিয়ম রয়েছে যেগুলা নিয়ম অন্য ভাষার গ্রামারের সাথে মিল রাখে। তো যেখানে মিল রাখবে আমি শিশুদেরকে বলতে পারবো যে এখানে সাদৃশ্য রয়েছে, তো তারা মনে রাখতে সহজ হবে। এবং যেখানে বৈসাদৃশ্য দেখা যাবে, অর্থাৎ বাংলা গ্রামারের যে নিয়ম রয়েছে সেই গ্রামারের নিয়মের সাথে যদি অন্য একটি ভাষার গ্রামারের নিয়মের মিল না থাকে, তাহলে সেখানে আমি বলতে পারি যে সেখানে বৈসাদৃশ্য রয়েছে। তো সেই যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের মধ্যে তুলনা করে আমি অন্য একটি ভাষা শেখাতে পারি। তো এই জন্যই বলা হয়েছে যে নতুন ভাষা শিখতে সহায়তা করে। আমাদের এই যে গ্রামার রয়েছে, সেই গ্রামারের একটি প্রধান ভূমিকা হলো যে অন্য একটি ভাষা শিখতে সহায়তা করে, সাহায্য করে। ঠিক আছে? তারপরে ভাষার সৃজনশীল ও নান্দনিক ব্যবহার। আমরা জানি যে ভাষা আমরা সৃষ্টি করতে পারি, আমরা নিজে বানাতে পারি। অর্থাৎ আপনারা যখন কবিতা পড়বেন বা উপন্যাস পড়বেন, তখন দেখবেন কবিরা বা ঔপন্যাসিকরা বিভিন্ন ভাষা ব্যবহার করে, বিভিন্ন ধরনের নতুন নতুন সেন্টেন্স ব্যবহার করে। সেগুলো অত্যন্ত সুন্দর হয় এবং মজাদার হয়ে যায়। ঠিক আছে? তো এই যে রূপ যেগুলো রয়েছে, ভাষার যে সুন্দর সুন্দর রূপ রয়েছে, সেই রূপগুলা কিন্তু আমাদের এই ব্যাকরণের মাধ্যমেই আমরা করে থাকি। এজন্যই বলা হয়েছে যে ভাষার সৃজনশীল ও নান্দনিক ব্যবহার, সুন্দর যে ভাষার যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য কিন্তু এনে দেয় আমাদের এই গ্রামার। এজন্য বলা হয়েছে যে ভাষার গ্রামারের একটি প্রধান ভূমিকাই হলো যে ভাষার সৃজনশীল ও নান্দনিক ব্যবহারের ক্ষেত্রে। ঠিক আছে? তো যেমন মনে করো এখানে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে যে পান করতে জল। আমরা কিভাবে বলি যে জল পান করতে, কিন্তু পান করতে জল এইভাবেই তো আমরা যদি বলি, তাহলে কি শুদ্ধ হবে না? আসলে শুদ্ধ হবে। তো এই যে আমি একটু চেঞ্জ করে দিলাম, বাক্যটি একটু উলট পালট করে দিলাম, কিন্তু অর্থ জায়গায় থাকলো, অর্থাৎ অর্থ পরিবর্তন হলো না। এই যে চেঞ্জ যেটা আমি নতুন ভাবে করে দিয়েছি, সেটাই হলো ভাষার নান্দনিক ব্যবহার। সৌন্দর্যের জন্য আমি সেভাবে ব্যবহার করতে পারি একটি বাক্যকে। তো সেই জিনিসটা আমাদেরকে শিখিয়ে দেয় এই গ্রামার। ঠিক আছে? তো এই জন্য বলতে পারি যে ভাষার একটি নান্দনিক রূপ এবং একটি সৃজনশীলতার যে রূপ রয়েছে, সেই রূপটা কিন্তু সেই রূপটা ক্রিয়েট করার ক্ষেত্রে এই গ্রামার সাহায্য করে থাকে। এজন্যই আমরা বলতে পারি যে গ্রামারের একটি প্রধান ভূমিকা হলো যে ভাষার সৃজনশীল ও নান্দনিক ব্যবহার করার ক্ষেত্রে। ঠিক আছে? তারপরে ব্যাকরণের প্রধান উদ্দেশ্যগুলা। তো প্রথমে হলো ভাষাকে নিয়মবদ্ধ ও বিশ্লেষণ করা। এই যে ব্যাকরণের প্রধান উদ্দেশ্য থেকে বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসে, তো এইগুলো আপনারা ভালোভাবে মনে রাখবেন। আমি এখানে যেগুলো আমি সেন্টেন্স লিখে রেখেছি, এই সবগুলা প্রায় পরীক্ষায় অলরেডি এসেছে, বা একই, যদিও এজ ইট ইজ আসেনি, কিন্তু একটু চেঞ্জ হয়েও এইভাবে এসেছে। অর্থাৎ এই সেন্স গুলা রেখে কিন্তু পরীক্ষায় এসেছে। তো দেখুন, ভাষাকে নিয়মবদ্ধ ও বিশ্লেষণ করা। একটি ভাষাকে নিয়মবদ্ধ করা, সাবজেক্ট কোথায় বসবে, অবজেক্ট কোথায় বসবে, কোথায় দাড়ি লাগাতে হবে, কোথায় কমা লাগাতে হবে, সেই জিনিসগুলোকে নিয়মবদ্ধ করে এবং বিশ্লেষণ করে। একটি ভাষা কিভাবে বলতে হবে, কিভাবে লিখতে হবে, সেইগুলা সে নিয়মবদ্ধ করে এবং বিশ্লেষণও করে। ঠিক আছে? ভাষার শুদ্ধ রূপ সংরক্ষণ ও প্রচার করা। ভাষার যে শুদ্ধ রূপ রয়েছে সেটা সংরক্ষণ করে। অর্থাৎ আমাদের গ্রামার যে রয়েছে, এই গ্রামারগুলো আমরা যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে থাকি, তাহলে এর পরবর্তী প্রজন্মের জন্য গ্রামার কিন্তু বেঁচে থাকে। তো গ্রামার বেঁচে থাকার কারণে কি হয়? ভাষার সংরক্ষণ করে ফেলে, ভাষাকে সংরক্ষণ করে ফেলে এবং তার প্রচার করে। কারণ পরবর্তী আমরা যখন গ্রামারের বিভিন্ন নিয়মগুলো শিখে গেলাম, এর পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা নতুন নতুন ব্যবহার শিখতে পারবে। তো জন্য বলা হয় যে ভাষার শুদ্ধ রূপ সংরক্ষণ ও প্রচার করা, এটি হলো ব্যাকরণের একটি উদ্দেশ্য। ভাষা শিক্ষার জন্য সহজ পদ্ধতি তৈরি করে দেখা। যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে যদি আমরা গ্রামার ব্যবহার না করি, তাহলে আমরা বাক্য বলার ক্ষেত্রে, বাক্যতা বলার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ছোটখাটো ভুল করে ফেলি। তো এই যে যদি আমরা গ্রামার ভালো করে জানি, তাহলে সেই ভাষা বলার ক্ষেত্রে আমাদের সহজতর হয়ে ওঠে এবং শুদ্ধভাবে আমরা বলতে পারি। তারপরে যোগাযোগের নির্ভুলতা ও স্পষ্টতা বৃদ্ধি। যোগাযোগে যোগাযোগে কোনো কিছু ভুল হয় না। আমরা যখন গ্রামারের নিয়ম মেনে অন্যর সাথে কথা বলি, তখন ভাষার কোনো ভুল হয় না এবং স্পষ্টতা বৃদ্ধি হয়ে থাকে। আমি কি বলছি সেই জিনিসটা শ্রোতা ভালো করে বুঝতে পারে, স্পষ্ট থাকে গ্রামার যদি আমি ব্যবহার করে থাকি। সমাজে ভাষার মান নিয়ন্ত্রণ সহায়তা করে। সমাজে যে ভাষার মান রয়েছে, যেমন মনে করো সামাজিকভাবে আমরা অনেক সময় বলি, অনেকে আপনি বলি, অনেকে তুমি বলে। তো এই যে তুমি, আপনি বা সে, তিনি, এই যে ভাষার যে রূপ যেগুলো রয়েছে, সেই রূপগুলা কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, সমাজে আমরা কার সাথে কোন শব্দগুলো ব্যবহার করতে হবে, সেই জিনিসগুলো আমরা শিখে থাকি এই গ্রামারের মাধ্যমে। সেই জিনিস বলা হয়েছে যে সমাজের ভাষার মান নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই গ্রামার কিন্তু প্রধান ভূমিকা রাখে। অর্থাৎ আমরা জানতে পারি যে কোন ব্যক্তির সামনে কিভাবে কথা বলতে হবে। ঠিক আছে? সেই জিনিসগুলো আমরা জানতে পারি। ভাষার নিয়মাবলী সুসংগঠিত ও সুশৃঙ্খল ভাবে উপস্থাপন করা। এই যে লাইন যেটি রয়েছে, প্রায় এই লাইনটি
অনেকবার পরীক্ষায় এসেছে। তো এই লাইনটি আপনারা মনে রাখবেন যে ভাষার নিয়মাবলী যেগুলো রয়েছে, নিয়ম যেগুলো রয়েছে সেগুলো সুসংগঠিতভাবে এবং সুশৃঙ্খলভাবে উপস্থাপন করে এই গ্রামার। ঠিক আছে? তারপরে ভাষার গঠন সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে। এই যে ভাষার গঠন যেটা রয়েছে, ভাষা আমরা কিভাবে বলবো, কিভাবে ব্যবহার করব, কিভাবে লিখবো, সেই যে গঠন যেগুলো রয়েছে, এই গঠনের তাত্ত্বিক তথ্য হিসাবে সে আমাদের সেই ভাষা সম্পর্কে তথ্য দিয়ে থাকে। অর্থাৎ গ্রামারের যেগুলা নিয়ম রয়েছে সেইগুলাকে আমরা তথ্য বলতে পারি। তো এইজন্য বলা হয়েছে যে ভাষার গঠন সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান আমাদেরকে প্রদান করে। আমাদের ব্যবহারিক জ্ঞান অলরেডি প্রোভাইড করেই, সেগুলো তো করে আমরা কিভাবে যোগাযোগ করব, কিভাবে কিভাবে আমরা ভাষার আদান প্রদান করব, সেই জ্ঞানগুলা গ্রামার দিয়ে থাকে। কিন্তু তার উপরেও সে ভাষার গঠন সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান দিয়ে থাকে। ঠিক আছে? তারপরে ভাষার শুদ্ধ রূপ সংরক্ষণ করা। ভাষার যে শুদ্ধ রূপ রয়েছে, কি ভাষার যে সুশৃঙ্খলভাবে আমরা বলতে পারি, অন্য শ্রোতারা বুঝতে পারে, সেই যে সুশৃঙ্খলভাবে একটি সুন্দর রূপ রয়েছে ভাষার, সেই রূপটা কিন্তু সংরক্ষণ করে রাখে এই গ্রামার। ভাষার প্রয়োগ সঠিকতা নিশ্চিত করা। ভাষা যখন আমরা প্রয়োগ করব, ব্যবহার করব, তখন সঠিকতা নিশ্চিত করে এই গ্রামার। অর্থাৎ সঠিকভাবে আমরা বলতে পারছি কিনা, বা সঠিকভাবে বলতে হলে কিভাবে বাক্যগুলি ব্যবহার করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের গ্রামার শেখাতে পারে। ঠিক আছে? তারপরে ভাবের স্পষ্ট ও নির্ভুল প্রকাশে সাহায্য করে। এই আগে যে আমি আলোচনা করেছি যে আমরা যখনই কথা বলি সুষ্ঠুভাবে, শুদ্ধভাবে আমরা যে বলতে পারি, এটা গ্রামারের মাধ্যমে করে থাকি, এবং গ্রামারের একটি উদ্দেশ্যই হলো যে ভাষার স্পষ্ট এবং নির্ভুল প্রকাশে সাহায্য করা। ঠিক আছে? তারপরে আচ্ছা, এই যে আমি গ্রামারের যেগুলো ভূমিকা এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি, এখানে যেগুলো আমি কথা বলেছি এগুলা লিমিটেড ভাবে আমি বলেছি, এবং বিশেষ করে এই কথাগুলোর মধ্য থেকেই অলরেডি প্রিভিয়াস ইয়ার গুলাতে এসেছে এবং বারবার প্রশ্ন আসে। তো আপনারা শুধু এই কথাগুলোই মনে রাখলেই যথেষ্ট, এবং আপনারা নিশ্চয় জানেন এই কথাগুলা, কিন্তু আমি আবার রিপিট করে দিলাম। তো কিভাবে প্রশ্নতে আসে সেই জিনিসগুলো বোঝার জন্য পরবর্তীতে আমরা যখন প্রিভিয়াস ইয়ার গুলা সমাধান করব, তখন আপনারা যাতে সহজ করে উত্তর দিতে পারে। ঠিক আছে? এখন আমরা জানবো ভাষার কিছু উপাদান সমূহ থেকে। তো এই উপাদানগুলি থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। তো এইগুলো আপনি যদি প্রিভিয়াস ইয়ার খুলে দেখেন, তাহলে দেখবেন যে প্রায় প্রতি বছরই এখান থেকে একটি না একটি প্রশ্ন এসে যায়। তো সেইগুলো আমরা সহজ ভাষায় বুঝার চেষ্টা করব। তো দেখুন, ব্যাকরণের প্রধান অংশসমূহ বা ভাষার বিভিন্ন উপাদানসমূহ। প্রথমটি হলো ধ্বনি, ফোনোলজি। এই ফোনোলজি মানে কি? ফোনোলজি থেকে আসে, বা তারপরে মরফোলজি আছে, তারপরে সিনট্যাক্স, সিমান্টিক্স, প্র্যাগমেটিক্স, লেক্সিকন, অর্থোপোলজি, এইগুলা থেকে বারবার প্রশ্ন আসে। তো এগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন, এবং আমি সহজ ভাষায় এগুলো আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, প্রথমটি হলো ধ্বনিতত্ত্ব, ফোনোলজি। ভাষার প্রথম উপাদান যেটি রয়েছে সেটি হলো ফোনোলজি। তো ফোনোলজি মানে কি? অর্থাৎ এটি এমন একটি শাখা, এমন একটি অধ্যায় যেখানে সাউন্ড নিয়ে আলোচনা করা হয়, এবং সাউন্ড গুলি কিভাবে একত্রিত করে করে একটি শব্দ বানানো হয়, বা সাউন্ড গুলি একত্রিত করে করে একটু বড় সাউন্ড কিভাবে বানানো হয়, বা সাউন্ডের যে শ্রুতি মাধুর্য রয়েছে এবং সাউন্ড গুলা কিভাবে আমরা উচ্চারণ করতে হবে, সেইগুলা সম্পর্কে এখানে অধ্যয়ন করা হয়। তো দেখুন, এটি ভাষার ধ্বনি বা শব্দ সম্পর্কিত অধ্যয়ন। কিভাবে ধ্বনি তৈরি হয়, কিভাবে ধ্বনিগুলি একত্রিত হয়ে অর্থ তৈরি করে, এবং ধ্বনির উচ্চারণ ও শ্রুতি মাধুর্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। যেমন ক, খ, গ। তো দেখুন, এই যে বর্ণ যেগুলা রয়েছে, এই বর্ণগুলো আমরা উচ্চারণ করার এক একটি সিস্টেম রয়েছে। আমরা আসলে সেগুলো সম্পর্কে জানি না, এবং আমরা ভাষা ব্যবহার করেই চলছি। যেমন ইংরেজি লেটার্স যেগুলো রয়েছে, বা বাংলা যেগুলা বর্ণ রয়েছে, তো এই বর্ণগুলা বা এই লেটার্স গুলা উচ্চারণ করার একটি পদ্ধতি রয়েছে। প্রতিটি শব্দের আলাদা আলাদা উচ্চারণের জায়গা রয়েছে, মুখের বিভিন্ন অংশ রয়েছে, সেই অংশগুলা থেকে আমরা উচ্চারণ করে থাকি, যেগুলোকে আমরা প্রাথমিকভাবে আমরা শিখেছিলাম যে মখরজ বলা হয়, তজবিদে পড়েছিলাম। তো সেই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করতে হবে যে ধ্বনিগুলা কিভাবে আমরা বের করতে পারি, কিভাবে আমরা উচ্চারণ করতে পারি, এবং সেই ধ্বনিগুলা থেকে কিভাবে আমরা ধীরে ধীরে বাক্য গঠন করতে পারি, শব্দ গঠন করতে পারি। তো সেইগুলো সম্পর্কে এখানে অধ্যয়ন করা হয়, এবং সেই সাউন্ডগুলোর যে শ্রুতি মাধুর্য রয়েছে, অর্থাৎ আমি যদি ক কে অন্য কোনো রূপে আমি যদি বলি, তাহলে শ্রুতি মাধুর্যটা কমে যাবে। তো সেই যে শ্রুতি মাধুর্য রয়েছে, কিভাবে বললে শ্রুতি মাধুর্য আসবে, সেই জিনিসটা সম্পর্কেও এখানে আলোচনা করা হয়। ঠিক আছে? তো এই নামটি আপনারা মনে রাখা একেবারে সহজ হয়ে যাবে। তো কারণ এখানে ফোন আছে। তো ফোন মানে কি? সাউন্ড। তো ফোন মানে এখান থেকে ফোন থেকে আমরা মনে রাখতে হবে যে ফোনোলজি মানে সাউন্ড নিয়ে যেখানে আলোচনা করা হয়। অর্থাৎ সাউন্ডের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়। সাউন্ড কিভাবে তৈরি হয়, সাউন্ড কিভাবে আমরা ব্যবহার করতে পারি, বা সাউন্ডকে ব্যবহার করে করে আমরা কিভাবে শব্দ গঠন করতে পারি, এবং সাউন্ড গুলা কিভাবে উচ্চারণ করলে আমাদের শ্রুতি মাধুর্যতা বাড়ে, অর্থাৎ শুনতে অপরজন যাতে ভালো লাগে। তো এইভাবে কিভাবে হয় শ্রুতি মাধুর্য, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানি। ঠিক আছে? তো দেখুন, যেমন এক্সাম্পল ক, খ, গ, এগুলো আমরা বিভিন্ন রূপে আমরা উচ্চারণ করে থাকি। তো শুদ্ধ উচ্চারণ কিভাবে হবে সেই সম্পর্কে আমাদের এখানে আলোচনা করা হয়, এবং এই ক থেকে পরবর্তীতে কল কিভাবে হলো, এবং গ থেকে কিভাবে পরবর্তীতে গল হলো, সেই সম্পর্কেও আমরা এখানে অধ্যয়ন করে থাকি। ঠিক আছে? তারপরে মরফোলজি, শব্দতত্ত্ব, শব্দ গঠনের বিজ্ঞান। অর্থাৎ একটি শব্দের সব থেকে ছোট অর্থপূর্ণ অংশকেই মরফিম বলা হয়। যেমন একটি শব্দ আমরা বলতে পারি যে অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়। এখানে দেখুন, মূল শব্দ হলো প্রয়োজনীয়, এবং এখানে যুক্ত হয়ে আছে অ।
তো মূল শব্দ যদি আমরা বলি যে প্রয়োজনীয়, তাহলে সেটির একটি অর্থ থাকবে, এবং যদি ও যুক্ত হয়ে যায় তাহলে সেই শব্দটির অর্থই কিন্তু চেঞ্জ করে দেয়। এবং এটি, এই যে মূল শব্দ রয়েছে, এটি হলো একটি সম্পূর্ণ একটি শব্দ, এবং এই শব্দের সব থেকে ছোট অর্থপূর্ণ অংশ, এটি একটি অংশ, এবং এটি হলো মূল শব্দ। তো মূল শব্দের যেটি অংশ রয়েছে এবং এটি ছোট অংশ রয়েছে, সেই ছোট অংশের কথাই বলা হয়েছে, এবং সেই ছোট অংশকেই মরফিম বলা হয়। অর্থাৎ একটি শব্দের সব থেকে ছোট অর্থপূর্ণ অংশ, এটির অর্থ রয়েছে। কারণ অপ্রয়োজনীয় বলতে এই যে মূল শব্দ রয়েছে, সেই মূল শব্দটির অর্থই কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তার মানে তার একটি অর্থ রয়েছে, কিন্তু সে নিজে একা অর্থ দিতে পারে না, সেটি আলাদা কথা। কিন্তু তার শব্দের সাথে যখন এড হয়ে যাবে, তখন তার কিন্তু কাজ এখানে বা তার প্রভাব এখানে দেখা যায়। ঠিক আছে? তো এই যে শব্দের সব থেকে ছোট অর্থপূর্ণ অংশ যেটি রয়েছে, সেই অংশকেই আমরা কিন্তু মরফিম বলছি। এটি শব্দ গঠন নিয়ে, শব্দ গঠনের বিজ্ঞান, শব্দের সব থেকে ক্ষুদ্রতম অর্থপূর্ণ অংশকেই মরফিম বলে। এটি শব্দ গঠন নিয়ে আলোচনা করে, শব্দের মূল, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি ইত্যাদি কিভাবে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তা এখানে পড়ানো হয়। যেমন এক্সাম্পল দেখুন, পড়া এবং ছিল, এবং আমি এই দুটি শব্দকে যদি বা দুটি এই যে অংশকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে পড়ছিল হবে, এবং মূল কথাটি ছিল কি হবে? পড়া। পড়া, এবং এই পড়ার সাথে ছিল যুক্ত হলো, ছিল। তো এই যে ছিল যেটি রয়েছে, সেই ছিল হলো মরফিম, কারণ এই হলো মূল শব্দ, এবং মূল শব্দের সাথে একটি ছোট্ট অংশ যুক্ত হলো, এবং যুক্ত হয়ে তার কিন্তু অর্থের একটু পরিবর্তন করে দিয়েছে। এবং অর্থটি যদি আমরা ছিল ছেড়ে দেই, তাহলে সেটি আলাদা একটি অর্থ আসবে, এবং যদি ছিল আমরা যদি এড করে দিই, তাহলে আলাদা অর্থ আসবে। তো যখন আমরা এড করে দেব, তখন পর ছিল হবে, এবং এই পর ছিল যে শব্দ রয়েছে, সেই শব্দের সব থেকে ছোট অর্থপূর্ণ অংশ হলো ছিল। তো এই জন্য আমরা এই ছিলকে বলতে পারি যে মরফিম, বা আমরা বলি যে অসম্ভব। তো মূল শব্দটি হলো সম্ভব, এবং এই সম্ভবের আগে অ যুক্ত হয়েছে, এবং এই অ হলো মরফিম। কারণ আমরা জানি যে মরফিম হলো শব্দের সব থেকে ছোট অর্থপূর্ণ অংশ। ঠিক আছে? তো এটিও মনে রাখা একেবারে সহজ। আমি সেগুলার একটি ট্রিক্স দিয়ে দেবো আমি যখন এই সবগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে? তো মরফোলজি মানে হলো শব্দের সব থেকে ছোট অংশ, যেটির অর্থ রয়েছে, অর্থপূর্ণ অংশ। তারপরে সিনটেক্স। সিনটেক্স হলো বাক্যের স্ট্রাকচার সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, বা সিনটেক্স বাক্যের স্ট্রাকচার সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে। যেমন সাবজেক্ট, তারপরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে। এই যে বাক্যর যে গঠন রয়েছে, সেই গঠন সম্পর্কে আলোচনা করে থাকে সিনটেক্স। শব্দ কিভাবে বাক্য গঠন করে তার নিয়ম। এটি বাক্য গঠনের নিয়ম নিয়ে কাজ করে। শব্দ কিভাবে সাজালে অর্থপূর্ণ বাক্য হবে, পদক্রম কেমন হবে, বাক্যের গঠন কেমন হবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এই যে একটি বাক্য আমরা কিভাবে গঠন করি, সেই গঠন সম্পর্কে, সেই স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করে এই সিনটেক্স। ঠিক আছে? তারপরে এক্সাম্পল এখানে আপনারা দেখে নিন যে কর্তা, কর্ম, ক্রিয়া, সে ভাত খায়। এই যে বাক্য গঠনের যে স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করে সিনটেক্স। তারপরে সিমান্টিক্স। সিমান্টিক্স হলো সেন্সের সাথে সম্পর্কিত। যেমন মনে করো আমি বললাম যে সে খেলতে আগুন। এখন যদি আমি নর্মালি আগুন শব্দ বলি, আগুন, তাহলে সেটি একটি জিনিসকে বুঝাবে। ঠিক আছে? কিন্তু আমি যদি বলি যে সে খেলতে আগুন, তার মানে কি? সে খেলতে আগুন, এই যে মূল শব্দ যেটি আগুন রয়েছে, সেই শব্দের কিন্তু এখানে অর্থ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ সে খেলতে খুবই ভালো। এই যে ভালো শব্দটি বোঝানোর জন্য আমি আগুন ব্যবহার করেছি। তো সেই জিনিসের কথা এখানে বলা হয় যে সিমান্টিক্স হলো সেন্সের সাথে সম্পর্কিত। অর্থাৎ বাক্যটি কি অর্থ দিচ্ছে, কি বুঝাচ্ছে, সেই জিনিসের দিকে ফোকাস রাখে সিমান্টিক্স। শব্দ, বাক্য ও বাক্যাংশের অর্থ নিয়ে আলোচনা করে। অর্থাৎ এটি শব্দ ও বাক্যর অর্থ নিয়ে আলোচনা করে। একই শব্দের বিভিন্ন অর্থ, শব্দের পারিপার্শ্বিক অর্থ, রূপক অর্থ ইত্যাদি নিয়ে আলোচনা করা। ওই যে আমি বললাম যে যেমন মনে করো সে লিখতে পাখি। তো এখানে লিখতে পাখি বলতে আমরা জানি যে পাখি বলতে আকাশে উড়ন্ত প্রাণীগুলাকে বোঝায়। কিন্তু যখন আমি বলবো যে সে লিখতে পাখি, এর মানে হলো সে লিখতে খুবই ফাস্ট। সেই জিনিসটা আমি বুঝাতে গিয়ে আমি পাখি শব্দটি ব্যবহার করেছি। এই যে বাক্যের যে অর্থ যেটি রয়েছে, সেই অর্থের সাথে সম্পর্কিত। অর্থাৎ বাক্যটি অর্থ কিভাবে দিচ্ছে, সেই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে এই সেমান্টিক্স কে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো যেমন এক্সাম্পল, পাখি শব্দটি সাধারণত উড়ন্ত পাখি বোঝালেও সে লেখায় পাখি বললে এখানে পাখির অর্থ কিন্তু দক্ষ। ঠিক আছে? উদাহরণ, আগুন শব্দের অর্থ হলো উত্তাপ, আলো। কিন্তু চোখে আগুন যদি বলি, তাহলে এর মানে হলো তার মানে তার চোখে তো আগুন আসতে পারে না। তো কি বলতে চেয়েছি? তার মানে সে খুব রাগান্বিত। সেই জিনিসটা আমি বোঝাতে গিয়ে আমি ব্যবহার করতে পারি যে চোখে আগুন। ঠিক আছে? তারপরে প্র্যাগম্যাটিক্স, ব্যবহার তত্ত্ব। ব্যবহার তত্ত্ব হলো ভাষা বিজ্ঞানের সেই শাখা যা প্রাসঙ্গিক পরিস্থিতি, বক্তা, শ্রোতা সম্পর্কে এবং সামাজিক প্রেক্ষাপটে আলোকে ভাষার অর্থ এবং ব্যবহার নিয়ে আলোচনা করে। এটি কেবল শব্দের আক্ষরিক অর্থ নয়, বরং প্রেক্ষাপটিক ভিত্তিক অর্থ বুঝতে সাহায্য করে। অর্থাৎ আমরা যে
পরিস্থিতি অনুযায়ী আমরা বিভিন্ন ভাষা ব্যবহার করে থাকি। যেমন মনে করুন আপনি কোনো একটি স্কুলে গেলেন, তো স্কুলে যাওয়ার পর যদি আপনি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেন, তাহলে এমন একইভাবে কথা বলেন, যেমন স্যার আপনি কেমন আছেন, তো এইভাবে বলবেন। কিন্তু আপনি যদি সেই স্কুলে যাওয়ার পর আপনার কোনো সহপাঠী সেখানে গিয়ে দেখেন, তাহলে তাকে বলতে পারেন যে তুমি কেমন আছো। তো এই যে ভাষার যে পরিবর্তন যেটা রয়েছে, বা আপনি বাড়িতে আসার পর বাবার সাথে একভাবে কথা বলেন এবং ছোট ভাইয়ের সাথে একভাবে কথা, এবং ছোট বাচ্চাদের সাথে কথা বলতে অন্যভাবে যে সেন্টেন্স ব্যবহার করেন, সেই জিনিসটার কথা এখানে আমরা অধ্যয়ন করে থাকি। ব্যবহার তত্ত্ব হলো ভাষা বিজ্ঞানের সেই শাখা যেখানে আমরা প্রাসঙ্গিক অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী আমরা ভাষা ব্যবহার করে থাকি, বাক্যর পরিবর্তন করে থাকি। তো সেটি হলো প্র্যাগম্যাটিক্স। তো এগুলা সম্পর্কে আমরা যাতে সহজে মনে রাখতে পারি, এজন্য আমি একটি ট্রিক্স ব্যবহার করতেছি। তো দেখুন, প্রথমে হলো ফনোলজি। তো আমরা ফনোলজি থেকে, ফোন থেকেই আমরা মনে রাখবো যে যেখানে সাউন্ড নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ ভাষা বিজ্ঞানের সেই শাখা যেখানে সাউন্ড কিভাবে তৈরি হয়, বা সাউন্ড গুলা থেকে কিভাবে আমরা শব্দ গঠন করতে পারি, বা সাউন্ড গুলার শ্রুতি মধুর্য কিভাবে বললে আমাদের সাউন্ড গুলা সুন্দর হবে, সেই জিনিস সম্পর্কে আলোচনা করা হয়। তো আমরা এখানে মনে রাখবো যে ফোন মানেই হলো সাউন্ড, তো সাউন্ডের সাথে এটি সম্পর্কিত। তারপরে হলো মরফোলজি। মরফোলজির এম থেকেই আমাদেরকে মনে রাখতে হবে যে মিনিংফুল, অর্থাৎ অর্থপূর্ণ। অর্থাৎ এখানে একটি শব্দের সব থেকে ছোট অর্থপূর্ণ বা মিনিংফুল অংশকেই আমরা মরফিম বলছি। তো এই এম থেকে মনে রাখবেন যে মিনিংফুল, কিসের মিনিংফুল? একটি শব্দের সব থেকে ছোট মিনিংফুল অংশ, সেই জিনিসটা আপনারা মনে রাখবেন। তারপরে সিনটেক্স। সিনটেক্সের এস থেকে আমরা মনে রাখবো যে স্ট্রাকচার। আমরা ইংরেজি গ্রামারে যখন টেন্স নিয়ে আলোচনা করি, তখন আমরা পাই যে স্ট্রাকচার সম্পর্কে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এখানে সিনটেক্স মানেই সেই কথা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ বাংলা ভাষার যে বাক্য যেগুলো রয়েছে সেইগুলো আমরা কিভাবে গঠন করি, সেই যে স্ট্রাকচার যেটি রয়েছে, সেই স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয় এই সিনটেক্সে। তো এস মানে হলো স্ট্রাকচার। এখান থেকে আপনারা মনে রাখবেন যে ইংরেজিতে, ইংরেজি টেন্সের ক্ষেত্রে যেভাবে আমরা স্ট্রাকচার সম্পর্কে আমরা জানি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক একইভাবে এখানে সিনটেক্স মানেই হলো স্ট্রাকচার, এবং সিনটেক্সের এস মানে আপনারা মনে রাখবেন যে স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাকচার সম্পর্কে যেখানে আলোচনা করা হয়। তারপরে সিমান্টিক্স। সিমান্টিক্স হলো সেন্সের সাথে সম্পর্কিত। তো আমরা সিম এখানে আমরা মনে রাখবো যে সেন্স। তো সিমান্টিক্স মানেই হলো সেন্সের সাথে সম্পর্কিত, অর্থাৎ বাক্যটি অর্থ কি দিচ্ছে, বাক্যটি কি বুঝাচ্ছে, সেই জিনিসের সাথে সম্পর্কিত হলো সিমান্টিক্স। একটু আগে আমি যে বললাম যে চোখে আগুন, অর্থাৎ কোনো একটি ব্যক্তির তো চোখে আগুন থাকতে পারে না, তার মানে হলো সে খুবই রাগান্বিত, সেই জিনিসটা বুঝাতে গিয়ে আমরা বলছি যে চোখে আগুন। ঠিক আছে, তো অর্থাৎ একটি বাক্যের যে অর্থ কিভাবে দিচ্ছে, সেন্স কিভাবে দিচ্ছে, সেই জিনিসের সাথে সম্পর্কিত হলো সিমান্টিক্স। ঠিক আছে, তারপরে হলো প্র্যাগমেটিক্স। প্র্যাগমেটিক্স। তো এই প্রেগ থেকে আমরা মনে রাখবো যে প্রয়োগ, প্রেগ থেকে আমরা মনে রাখবো যে প্রয়োগ, প্রয়োগ মনে রাখবো। তো এর মানে কি, আমরা একটি বাক্য কোন জায়গায় কিভাবে, কার সামনে, কোন সিচুয়েশনে কিভাবে আমরা ব্যবহার করবো, সেই জিনিস সম্পর্কে আমরা জানি এই প্র্যাগমেটিক্স থেকে। ঠিক আছে, তো আমরা সহজে মনে রাখতে পারি যে ফনোলজি মানে সাউন্ডের সাথে সম্পর্কিত, মরফোলজি মানে মিনিং এর সাথে সম্পর্কিত। কোন ধরনের মিনিং? একটি শব্দের সব থেকে ছোট অর্থপূর্ণ যে অংশ রয়েছে, সেই জিনিসের কথা বলা হয়েছে এখানে। এখানে মিনিং বলতে হলো একটি শব্দের সব থেকে ছোট মিনিংফুল অংশ, সেই জিনিস আপনারা শুধু মনে রাখবেন। ঠিক আছে, তারপরে হলো সিনটেক্স। সিনটেক্স মানে এস মানেই হলো স্ট্রাকচারের সাথে সম্পর্কিত, সিমান্টিক্স মানে সেন্সের সাথে সম্পর্কিত, প্র্যাগমেটিক্স মানে প্রয়োগের সাথে সম্পর্কিত। তো এগুলো মনে রাখা একেবারে সহজ হয়ে যাবে আপনারা। ঠিক আছে, যাই হোক, যদি এই ট্রিক্স গুলো যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে আপনারা নিজে থেকে একটি ট্রিক্স বানিয়ে এগুলো শিখে নিতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে অনেকটা এই যে আগের এক্সাম্পল দেওয়া হয়েছে যে বাংলায় তুমি, আপনির ব্যবহার, বা আপনি কেমন আছেন, এই যে ম্যাডাম আপনি কেমন আছেন, এই জিনিসটা আমি বলে দিয়েছি। তারপরে তারপরে লেক্সিকন। তো লেক্সিকন মানে, এটি আপনারা সংক্ষেপে মনে রাখবেন যে লেক্সিকন মানে হলো ডিকশনারি। ওই ডিকশনারি যে জিনিস বোঝায়, এই লেক্সিকন সেম জিনিস বোঝায়, শব্দ ভান্ডার। কোনো ভাষার সমস্ত শব্দের ভান্ডার বা অভিধান হলো লেক্সিকন। এখানে তো বলে দেওয়া হয়েছে যে অভিধান, কারণ শব্দ ভান্ডার ছাড়া বাক্য ব্যাকরণের নিয়ম প্রয়োগ করা যায় না। আমরা জানি যে যে কোনো ভাষায় যদি আমরা গ্রামারকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে শব্দের প্রয়োজন হবেই। তো সেই যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই শব্দগুলাকেই এখানে লেক্সিকন বলা হচ্ছে। ঠিক আছে, উদাহরণ, বাংলা ভাষা শব্দভান্ডারে সংস্কৃত, ফার্সি, ইংরেজি, আরবি, স্থানীয় ভাষা শব্দের মিশ্রণ আসে, যেমন দরজা ফার্সি শব্দ, টেবিল ইংরেজি শব্দ, মন সংস্কৃত শব্দ। তো আমরা জানি যে, আমি প্রথমে বলেছি যে লেক্সিকন মানেই হলো অভিধান, ডিকশনারি আমরা বলতে পারি। তো সেই ডিকশনারিতে আমরা জানি যে, আমরা বাংলা ডিকশনারি যদি আমরা খুলি, তাহলে সেখানে আমরা বিভিন্ন ভাষার শব্দগুলো পেয়ে যাব। ঠিক আছে, সেটা আলাদা করে এখানে বলা হয়েছে, তো এগুলো আপনারা মনে রাখবেন। বিভিন্ন শব্দ থাকে, কারণ একটি এলাকাতে বিভিন্ন ভাষাভাষীর লোক এসে বসবাস যখন করে থাকে, তখন সেই শব্দগুলা আমাদের মূল ভাষা মিশ্রিত হয়ে যায়। তো সেই কথাই বলা হয়েছে যে এখানে বিভিন্ন ভাষার শব্দগুলি থাকতে পারে। ঠিক আছে,
তারপরে অর্থোগ্রাফি, লেখন পদ্ধতি, অর্থাৎ একটি ভাষার লিখিত রূপের নিয়ম, অর্থাৎ আমরা যখন লিখি তখন বানান, বর্ণ, যতিচিহ্ন, দাড়ি কোথায় কিভাবে আমরা ব্যবহার করতে হয়, বা একটি শব্দের কোন বর্ণ কখন আমরা ছেড়ে দিতে হয়, সেই জিনিস সম্পর্কে এখানে আলোচনা করা হয়। যেমন মনে করো ইংরেজিতে আমরা জানি যে KNOW, নো। তো এখানে আমরা কি জানি, শুধু ন পড়ি, এটার উচ্চারণ আমরা ন পড়ি, কিন্তু লেখার সময় আমাদেরকে কে লিখতে হয়, ঠিক আছে। তো সেই জিনিস সম্পর্কেও এখানে আলোচনা করা হয়। অর্থাৎ এটি ভাষার লিখিত রূপের নিয়ম, বানান, বর্ণ, যতিচিহ্নর ব্যবহার, বর্ণের সংমিশ্রণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এক্সাম্পল, বাংলায় কয় মূর্ধন্য ষ, এটাকে আমরা কিভাবে বলতে পারি যে ক এবং মূর্ধন্য ষের সংমিশ্রণ হয়েছে, এবং উচ্চারণ কিন্তু হ এর মতো। তো আমরা উচ্চারণ করতে হ বলি, কিন্তু লিখতে এইভাবে লিখি। বা আমি এই যে বললাম যে KNOW, আমরা উচ্চারণ করি ন, কিন্তু লিখতে কে আমরা সাথে লিখি। তো সেই যে লেখার যে রূপ রয়েছে, লেখার যে গঠন রয়েছে, লেখার যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেম সম্পর্কে, সেই রূপ সম্পর্কে এখানে আলোচনা করা হয় এই অর্থোগ্রাফিতে, ঠিক আছে। তারপরে ব্যাকরণ শিক্ষণের প্রধান পদ্ধতি সমূহ, এখানে ব্যাকরণ শিক্ষণের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতিগুলি ব্যবহার করে বিভিন্ন শিক্ষকরা ব্যাকরণ শিক্ষণ দিয়ে থাকেন। তবে পরীক্ষায় এই পদ্ধতিগুলো থেকে বিশেষ কোনো প্রশ্ন আসে না। প্রশ্ন যেভাবে অনেকবার এসেছে, সেই প্রশ্নটি আমি বলে দিচ্ছি এবং সেই উত্তরটি আমি বলে দিচ্ছি, এটি আপনারা মনে রাখবেন, কারণ বারবার এসেছে। তো ব্যাকরণ শিক্ষণ আমরা কিভাবে দিতে পারি, বা ব্যাকরণ শিক্ষণ কোন পরিস্থিতিতে আমরা দিতে পারি, তো বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। তো সেটির উত্তর ছিল এইভাবে যে প্রসঙ্গ অনুযায়ী ব্যাকরণ শিক্ষণ, অর্থাৎ আপনি পাঠ পড়াচ্ছেন, পাঠ পড়াতে পড়াতে হঠাৎ আপনি দেখলেন যে ব্যাকরণের কোনো একটি নিয়ম এখানে এসেছে। তো আপনি বলতে পারেন যে এখানে কোন ধরনের নিয়ম ব্যবহার হয়েছে, কেউ কি বলতে পারবে? যদি না বলতে পারে তাহলে আপনি নিজেই বলে দিলেন। তো এই যে পদ্ধতি যেটি রয়েছে, সেই পদ্ধতির ব্যবহার করে আমরা ব্যাকরণ শিক্ষণ দিতে পারি। সেই জিনিসটা আপনারা মনে রাখবেন, কারণ বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। যাই হোক, আমরা এই পদ্ধতিগুলি একবার সংক্ষেপে দেখে নিই, ঠিক আছে। তো প্রথম পদ্ধতি হলো আরোহী বা ইন্ডাকটিভ পদ্ধতি, ইন্ডাকটিভ মেথড। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডাকটিভ মেথড সম্পর্কে, অর্থাৎ যেখানে ব্যাকরণের এক্সাম্পল গুলো আগে বলে দেওয়া হয় এবং পরবর্তীতে এই এক্সাম্পল থেকে শিশুরা নিজে থেকেই নিয়ম বের করে ফেলে। যেমন এক্সাম্পল দেখুন, আপনারা ভালো করে বুঝতে পারেন। টপিক হলো বিশেষণ চেনা, অর্থাৎ একজন শিক্ষক চাইছেন যে তার শিক্ষার্থীদেরকে বিশেষণ চিনাবেন। তো তিনি প্রথমে কি করলেন, আমি এখানে একটি পরিস্থিতি তৈরি করে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। শিক্ষক বোর্ডে বা স্লাইডে কিছু বাক্য লিখলেন। লাল গাড়ি দ্রুত চলে, উঁচু পাহাড় দেখতে সুন্দর, ভালো ছেলে সবাইকে সাহায্য করে, ঠান্ডা পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো। তারপর এই যে কিছু লাইন বলে দিলেন। তারপরে শিক্ষক প্রশ্ন করলেন যে বাক্যগুলিতে কোন শব্দগুলি বিশেষ্য শব্দ, অর্থাৎ গাড়ি, পাহাড়, ছেলে, পানি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এগুলি কি প্রকাশ করেছে। শিক্ষক এখানে বিশেষণ শেখাতে চাইছেন। তো প্রথমেই তিনি কিন্তু কিছু সেন্টেন্স লিখে দিলেন, এবং এই সেন্টেন্স গুলা থেকে তিনি প্রশ্ন করলেন যে এখানে বিশেষ্য শব্দকে ইন্ডিকেট করছে, বিশেষ্য শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কোন শব্দগুলা। তো শিশুরা বের করে দিল বিশেষ্য মানে কি। বিশেষ্য মানে হলো নাউন। আমরা নাউন মানে তো সবাই জানি যে যে শব্দগুলা কোনো একটি বস্তু, ব্যক্তি, জায়গার নাম ইত্যাদির নাম বোঝায়, সেটিকে আমরা নাউন বলি। তো এই যে বিশেষণ বা নাউনের সম্পর্কে আরো অতিরিক্ত তথ্য দিচ্ছে কোন শব্দগুলা। তো শিশুরা নিজে থেকেই বলল যে লাল, উঁচু, ভালো, ঠান্ডা। এই যে এখানে লাল, উঁচু, ভালো, ঠান্ডা, এইগুলাই এই যে নাউন সম্পর্কে আরো কিছু অতিরিক্ত তথ্য দিচ্ছে। তখন শিক্ষক বললেন, হ্যাঁ, এই শব্দগুলা বিশেষণ, বিশেষ্যের গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করেছে, এদেরকে আমরা বিশেষণ বলি। এই যে শিক্ষক প্রথমে এক্সাম্পল ব্যবহার করে দিলেন, প্রথমেই এক্সাম্পল দিয়ে দিলেন, তারপরে শিশুরা নিজে থেকেই এখান থেকে নিয়ম বের করে ফেলেছে। তারা এই যে এখানে বলল যে লাল, উঁচু, ভালো, ঠান্ডা, তখন শিক্ষক আবার এই যে নিয়মের দিকে নিয়ে গেলেন। তিনি বললেন যে এই যে শব্দ যেগুলো রয়েছে, এগুলোই হলো বিশেষণ। বিশেষণ মানে হলো অ্যাডজেক্টিভ। আমরা জানি যে যে শব্দগুলা নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেই শব্দগুলাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তো এখানে তিনি বললেন যে এই শব্দগুলা হলো বিশেষণ, অ্যাডজেক্টিভ। এই যে প্রথমে তিনি এক্সাম্পল ব্যবহার করলেন এবং পরবর্তীতে তিনি সেই এক্সাম্পল থেকে শিক্ষার্থীরা নিজেরাই নিয়ম বের করে ফেললো এবং তিনি কিছু সাহায্য করে দিলেন, সেটি হলো ইন্ডাকটিভ মেথড, ঠিক আছে। তারপরে হলো এটির গুরুত্ব কি? আচ্ছা, এটির গুরুত্ব সম্পর্কে আমরা একটু জেনে নেই। শিক্ষার্থীরা সক্রিয়ভাবে চিন্তা করে, কারণ এখানে আমরা দেখলাম যে এক্সাম্পল যখন দিয়ে দিলেন শিক্ষক, তখন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এখানে চিন্তা করতেছে। তো এখানে তারা অ্যাক্টিভ থাকে। নিয়মটি সহজে এবং দীর্ঘস্থায়ীভাবে মনে থাকে, কারণ তারা নিজেরাই যেহেতু নিয়ম বের করেছে, সুতরাং এটি দীর্ঘস্থায়ী হবে। অনেকদিন তারা মনে রাখতে পারবে এটি। আবিষ্কারের আনন্দ থাকে, তারা নিজেরাই যে আবিষ্কার করলো, এই যে উঁচু, লাল, এটি বললো, তারপরে শিক্ষক বলে দিলেন যে এগুলো বিশেষণ। তো তাদের যে আবিষ্কার, এই যে আবিষ্কার নিজেরাই তো আবিষ্কার করেছে, সুতরাং সেটার আনন্দই থাকে। বাস্তব উদাহরণের সাথে পরিচয় হয়। আমরা জানি যে যখনই আমরা কোনো এক্সাম্পল ব্যবহার করি, তখন বাস্তব কোনো জিনিস নিয়েই তো আমরা এক্সাম্পল ব্যবহার করি। এক্সাম্পল দেওয়ার মানেটা কি? অর্থাৎ এই কনসেপ্ট সম্পর্কে ভালো করে বোঝার জন্য এক্সাম্পল ব্যবহার করি, এবং এক্সাম্পল আমরা বাস্তব জীবনের সাথে লিঙ্ক রেখেই এক্সাম্পল দিয়ে থাকি। তো এই জন্যই বলা হয়েছে যে বাস্তব উদাহরণের সাথে পরিচয় হয়, ঠিক আছে। তারপরে ডিডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড এই যে আগের যে মেথড ছিল, সেই মেথডের ঠিক উল্টো। অর্থাৎ প্রথমেই সংজ্ঞা বলে দেওয়া হয়, তারপরে
সেটির এক্সাম্পল ব্যবহার করে দেওয়া হয়। যেমন মনে করো নাউনের প্রথমে সংজ্ঞা বলে দেওয়া হয়, তারপরে কিছু শব্দ বলে দেওয়া হয়, অর্থাৎ এক্সাম্পল বলে দেওয়া হয়। সেটা কি সেই পদ্ধতিকে আমরা ডিডাক্টিভ পদ্ধতি বলতে পারি, অর্থাৎ প্রথমে সংজ্ঞা তারপর এক্সাম্পল। ঠিক আছে, এই আগের পদ্ধতির ঠিক উল্টো। ঠিক আছে, তারপরে এটির লাভ কি সেগুলো আমরা দেখে নিই, অর্থাৎ এটির গুরুত্ব কি সেগুলো আমরা দেখে নিই। দ্রুত এবং স্পষ্টভাবে নিয়ম বোঝা যায়, অর্থাৎ সংক্ষেপে আমরা সেই নিয়মগুলো আমরা বুঝে নিতে পারি এবং আমাদের সময় কম লাগে। ঠিক আছে, কম সময়ে বেশি নিয়ম শেখানো যায়। যেখানে দ্রুত শেখার প্রয়োজন সেখানে কার্যকর, যেখানে আমরা সময় শর্ট তো দ্রুত শেখার প্রয়োজন সেখানে আমরা এই যে ডিডাক্টিভ মেথড ব্যবহার করতে পারি। প্রথমে সংজ্ঞা বলে দিলাম, শিশুরা শিখে নিল, তারপরে এক্সাম্পল বলে দিলাম, তো এখানে কম সময় হয়ে যায়। কিন্তু ইন্ডাকটিভের ক্ষেত্রে প্রথমে আমরা এক্সাম্পল বলে দিলাম, তারপরে এই এক্সাম্পল থেকে তারা নিজেরাই অনুমান করতেছে, অনেকটা সময় লেগে যায়। তো এই কথাই বলা হয়েছে যে এখানে কম সময় যেখানে দ্রুত শেখার প্রয়োজন সেখানে কার্যকর হয়। সরাসরি ও সুসংগঠিত উপস্থাপনা, এখানে সরাসরি আমরা প্রথমে নিয়ম বলে দিলাম, তারপরে এক্সাম্পল বলে দিলাম, এখানে সরাসরি এবং সুসংগঠিত হলো। কিন্তু এর আগেরটাতে আমরা দেখেছি যে প্রথমে আমরা এক্সাম্পল ব্যবহার করেছি, সেখানে শিশুরা নিজে থেকে অনেকটা আলোচনা করেছে, তো সেখানে সুসংগঠিত হচ্ছে না। কিন্তু আসলে আমরা জানি যে ডিডাক্টিভ মেথড থেকে ইন্ডাকটিভ মেথডটি হলো ভালো মেথড। ঠিক আছে, এবং পরীক্ষা যদি আসে তাহলে আমরা ইন্ডাকটিভ মেথডকে আমরা সিলেক্ট করে থাকি, কারণ সেটি হলো ভালো মেথড। তারপর খেলাভিত্তিক পদ্ধতি, প্লেওয়ে মেথড। আমরা জানি যে ব্যাকরণের শিক্ষা খেলার মাধ্যমে আমরা দিতে পারি। যেমন পদ যেগুলো রয়েছে, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে, এগুলো সম্পর্কে একটি খেলার আয়োজন করতে পারেন। যেমন কিছু কার্ড বানিয়ে দিলেন এবং পরবর্তীতে বললেন যে আমি যেই পদটির নাম বলবো সেই পদটিতে তোমরা কালার করে দেবে। তো কি করলো, তারা কালার করলো এবং সাথে সাথে তারা সেই পদগুলো চিহ্নিত করে ফেললো। এটির গুরুত্ব কি? শিক্ষার্থীরা মনোযোগ ও আগ্রহ বাড়ে, ভয় দূর হয়, দলগত কাজ শেখায়। এটির মূল একটি গুরুত্ব হলো দলগত কাজ শেখায়। যখন তারা খেলভিত্তিক পদ্ধতি অবলম্বন করে ব্যাকরণ শিখতে চাইবে তখন কি হবে, দলগত কাজ তারা শিখবে। ঠিক আছে, তারপরে সমবায় পদ্ধতি, কোঅপারেটিভ মেথড, অর্থাৎ শিশুরা দলে দলে যুক্ত হয়ে কার্যকলাপ করে করে তারা যে ব্যাকরণের নিয়ম শিখে। এ পদ্ধতিতে ছোট ছোট দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা একে অপরের সাথে আলোচনা, সহযোগিতা এবং সহায়তার মাধ্যমে ব্যাকরণ শিখে। শিক্ষক সুযোগ দেন এবং নির্দেশ দেন। যেমন শিক্ষক ক্লাসের 4 জনের দলে ভাগ করলেন, প্রত্যেক দলকে একটি পাঠ্যাংশ দিয়ে বললেন এই অনুচ্ছেদের থেকে সব বিশেষণ খুঁজে বের করো এবং সেগুলি কিভাবে বিশেষ্যকে পরিবর্তন করেছে তা আলোচনা করো। দলগুলো নিজেরা আলোচনা করে উত্তর তৈরি করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দলগতভাবে তারা কাজ করতে পারে। তো এটির গুরুত্ব হবে কি, যে দলগত কাজের বিকাশ হবে এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি হয়। দুর্বল শিক্ষার্থীরা শক্তিশালী শিক্ষার্থীদের কাছ থেকে শেখে, সমালোচনামূলক চিন্তা বৃদ্ধি হয়, শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ে। তারপরে এক্সপেরিমেন্টাল মেথড, এখানে পরীক্ষা করে করে শিখে। যেমন মনে করুন কে এবং কি, এই দুটি যে শব্দ রয়েছে এই শব্দ দুটি শিক্ষক শিক্ষার্থীদেরকে দিয়ে বললেন যে এগুলির ব্যবহার কিভাবে হয়, কখন কে হয় এবং কখন কি এই শব্দগুলি ব্যবহার হয়। তো সেখানে শিক্ষার্থীরা এক্সপেরিমেন্ট করবে, পরীক্ষা নিরীক্ষা করবে এবং পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে কিন্তু তারা ব্যাকরণের নিয়মগুলি শিখে নেবে। ঠিক আছে, তারপরে এটির গুরুত্ব কি, গভীর ও স্থায়ী জ্ঞান তৈরি হয়, বৈজ্ঞানিক চিন্তার বিকাশ হয়, নিজের ভুল থেকে শিখতে হয়। তারা যখন এক্সপেরিমেন্ট করবে তখন তো ভুল হবে, শুদ্ধ হবে, তো সেখান থেকে তারা কি হবে, ভুল থেকে শিক্ষা পাবে, তারা ভুল করবে তারপরে তারা শিখবে। স্বাধীনভাবে শেখার দক্ষতা বৃদ্ধি, এখানে যখন শিক্ষক কে এবং কি দিয়ে বললেন বা কয় রসইকার কি এবং কয় দীর্ঘইকার কি, এটির মধ্যে পার্থক্য কি, সেই বিষয় সম্পর্কে তাদেরকে জানতে বললেন এবং তারা নিজেদের মধ্যে যখন এক্সপেরিমেন্ট করবে তখন তাদের কি হবে, স্বাধীনভাবে শেখার দক্ষতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তারপরে অডিও ভিজুয়াল মেথড, এ পদ্ধতিতে শ্রবণ, অডিও ও দৃশ্য ভিজুয়াল উপকরণ যেমন চার্ট, ভিডিও, অ্যানিমেশন, স্লাইড, রেকর্ডিং ইত্যাদির মাধ্যমে ব্যাকরণ শেখানো হয়। যেমন কার্টুন ভিডিওর মাধ্যমে ক্রিয়ার কাল, অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ শেখানো হয়। ইনোগ্রাফির চার্টের কারক বিভক্তি দেখানো, গানের মাধ্যমে শব্দের বিভক্তি শেখানো। তো এই দৃশ্য শ্রব্য মেথড যেগুলো রয়েছে সেই মেথডটির ব্যবহার করে আমরা শিক্ষার্থীদেরকে ব্যাকরণ শিক্ষা দিতে পারি। এটির গুরুত্ব কি, বহু ইন্দ্রিয় কাজে লাগায়, তাই মনে রাখা সহজ। অর্থাৎ যখন শুনবে তাদের কান যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়টি কাজে লাগবে এবং এটি মনে রাখতে সহজ হবে। এবং যখন দেখবে তারা চার্ট দেখে যখন শিখবে তখন চোখ ইন্দ্রিয় ব্যবহার হবে। তো সেই ক্ষেত্রেও তারা কিন্তু মনে রাখতে একেবারে সহজভাবে তারা মনে রাখতে পারবে। আধুনিক ও আকর্ষণীয় পদ্ধতি, জটিল বিষয় সহজ করে বোঝা যায়। তারপরে কম্পারেটিভ মেথড, তো কম্পারেটিভ মেথড বলতে যেখানে তুলনা করে শেখা হয়। একটি ভাষার ব্যাকরণের সাথে অন্য ভাষার ব্যাকরণের তুলনা করেও শিখতে পারেন, বা একটি শব্দের ব্যবহার অন্য শব্দের ব্যবহারের সাথে কিভাবে আলাদা সেই জিনিস সম্পর্কেও আপনি বৈসাদৃশ্য দেখাতে পারেন বা সাদৃশ্য দেখাতে পারেন। তো সেই জিনিসগুলো ব্যবহার করে আমরা শিক্ষার্থীদেরকে ব্যাকরণ শিক্ষা দিতে পারি। উদাহরণ, বাংলা ইংরেজি বাক্যের গঠন পার্থক্য দেখানো, ওই যে আগে যেটা বলেছি। তো এটির গুরুত্ব কি, ভাষাগত সচেতনতা বৃদ্ধি, ভাষার বিষয়ে তারা সচেতন হয়, জাগ্রত হয়, পার্থক্য ও সাদৃশ্য বুঝতে সাহায্য করে। যখন একটি ভাষার গ্রামারের সাথে অন্য ভাষার গ্রামারের তুলনা করবে তখন তারা সেই যে গ্রামারের নিয়মগুলির মধ্যে কোথায় সাদৃশ্য রয়েছে কোথায় বৈসাদৃশ্য রয়েছে সেইগুলো সম্পর্কে তারা বুঝতে পারে। মাতৃভাষার জ্ঞানকে সহায়ক করে তোলে,
অর্থাৎ মাতৃভাষার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের মাধ্যমে তারা অন্য ভাষা শিখে এবং অন্য ভাষা শেখার ফলে তাদের মাতৃভাষাও আরো রপ্ত হয়। তো সেই জিনিস অর্থাৎ একে অন্যে সাহায্য করে থাকে। তারপরে কার্যকলাপ ভিত্তিক পদ্ধতি, অ্যাক্টিভিটি বেসড মেথড। এ পদ্ধতিতে প্রকল্প, সমীক্ষা, ভ্রমণ, উপস্থাপনা, সাক্ষাৎকার নেওয়া ইত্যাদি হাতে কলমে কার্যকলাপের মাধ্যমে ব্যাকরণিক ধারণা শেখানো হয়। যেমন মনে করুন একজন শিক্ষক কোনো একটি ব্যাকরণের প্রকল্প দিয়ে দিলেন, একটি প্রজেক্ট দিয়ে দিলেন। তো সেই প্রজেক্ট যখন তারা করতে যাবে, লিখতে যাবে, তখন ব্যাকরণের বিভিন্ন নিয়ম সম্পর্কে তারা জানবে, শিখবে, তারপরে সেটা লিখবে। তো এটা কি হবে? অ্যাক্টিভিটি বেসড মেথড হয়ে যাবে। তো সেই মেথড ব্যবহার করেও কিন্তু শিক্ষার্থীদেরকে ব্যাকরণ শেখানো যায়। তো এটির একটি গুরুত্ব কি? বাস্তব জীবনের সাথে যোগসূত্র স্থাপন, ভাষার ব্যবহারিক দিক শেখা, সৃজনশীলতা ও উদ্বেগ বৃদ্ধি। তারা যখন এই যে নিজে থেকে প্রজেক্ট গুলা কালেক্ট করবে এবং লেখার চেষ্টা করবে, তখন কি হবে? সৃজনশীলতা বাড়বে, তাদের ক্রিয়েটিভিটি বাড়বে। ঠিক আছে? তো যাই হোক, আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি। আমাদের এই ভিডিওটি যদি সত্যিকারেই ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং বাংলা পেডাগোজির সিলেবাসে থাকা বাকি যেগুলো টপিক রয়েছে, এই টপিকগুলো আমি খুবই লিমিটেড ভিডিওর মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব। এবং আমাদের সিলেবাসে থাকা প্রত্যেকটি টপিক যখন কমপ্লিট হয়ে যাবে, তখন প্রিভিয়াস ইয়ারগুলোতে যতগুলি প্রশ্ন এসেছিল সবগুলো আমি সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? যাই হোক, তাহলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।